এতবার নর্থ বেঙ্গল গেছি, তবে আজকে যে ট্রেনটিতে যাব সেই ট্রেনটিতে উঠবার অভিজ্ঞতা আমার আজকে প্রথম হবে। আজকে আমরা ট্রাভেল করছি হামসাফার এক্সপ্রেসে 13115 শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস, যা শিয়ালদা থেকে ছাড়ে রাত্রিবেলা 11:40 নাগাদ এবং পরের দিন ওই রকমই 12 ঘন্টা জার্নি অতিক্রম করে পৌঁছয় জলপাইগুড়ি রোডে। আমি নামবো এনজেপিতে টাইম সকাল 10:10। ট্রেনটি দিয়ে দিয়েছে, চলুন ট্রেনের ভিতরে যাই। এই ট্রেনটিতে 15টা থার্ড এসি কম্পার্টমেন্ট আছে, 3টে স্লিপার কম্পার্টমেন্ট আছে। আমাদের B14 কোচ আজকে। রাত অনেকটাই হয়েছে, বাট শিয়ালদা স্টেশন দেখলে তা বোঝার কোনো উপায় নেই। 12 নম্বরে দাঁড়িয়ে আছে আমার অন্যতম ফেভারিট ট্রেন পদাতিক এক্সপ্রেস, যেটায় টিকিট পেলাম না আনফর্চুনেটলি আজকে। আমাদের হামসাফার এক্সপ্রেস দিয়েছে তার পরের প্ল্যাটফর্মটিতে। হামসাফার এক্সপ্রেস দাঁড়িয়ে আছে 11 নম্বর প্ল্যাটফর্মে। এই গাড়িটি এখানে ইনগরেশন হয়েছে, খুব বেশি দিন নয়। নসিপুর রেল ব্রিজ ধরে যায় এই গাড়িটি, যাতে এফেক্টিভলি 20-25 মিনিট সময় বাঁচে। খুব শর্ট নোটিসে এবারের প্ল্যানটা হয়েছে। এখানে লেখাই আছে হামসাফার উইকলি এক্সপ্রেস, শুক্রবার করেই ছাড়ে শিয়ালদা থেকে। এটায় টিকিট পাওয়া তুলনামূলকভাবে সোজা, কারণ যেহেতু গোটা ট্রেনটাই থার্ড এসি, নাম্বার অফ সিটস অনেক বেশি। আমি কালকে যেহেতু শর্ট নোটিসের প্ল্যান, তৎকালে দেখছিলাম কিসে পাবো আর কি। তো অন্যান্য ট্রেন দেখলাম 10টায় শুরু হয়ে 10:05 মধ্যেই সব সোল্ড আউট হয়ে গেল। কিন্তু এই গাড়িটি আমি যখন তৎকালে ট্রাই করলাম 10:10 নাগাদ, তখনও 100-র ওপরে টিকিট খালি পড়েছিল, হুইচ ইন্ডিকেটস যে এই গাড়িটা টিকিট পাওয়াটা সোজা। ডান দিকে B15 কোচ আর তারপরেই আমাদের B14 কোচ। হামসাফারের কোচগুলো ঠিক যেরকম দেখতে হয়, আমাদের কোচটা সেরকম দেখতে। এই যে ডান দিকে আমাদের কোচ, হামসাফারের ব্র্যান্ডিং এবং কালারগুলো করা। ট্রেনটি অ্যাটলিস্ট বাইরে থেকে দেখে মনে হচ্ছে ট্রেনটার কন্ডিশন ভালোই আছে। এই ট্রেনটা এই জন্যই দেখিয়ে রাখলাম যে আমার মতো যারা লাস্ট মোমেন্টে প্ল্যান করছেন, অন্য কোনো ট্রেনে টিকিট না পেলে একবার হামসাফারটা ট্রাই করবেন। যদিও সেকেন্ড টিয়ার বা ফার্স্ট ক্লাস নেই এখানে, বাট থার্ড এসিতে যদি যেতে কষ্ট না হয় তাহলে এই ট্রেনটা কিন্তু খুব একটা খারাপ কিছু হবে না। চলুন ওঠা যাক, দেখা যাক আমাদের সিট কিরকম কি পড়েছে। আমাদের কোচটা কিন্তু এমনি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বেসিনেও দেখছি জল আছে, ওয়াশরুম ওয়েস্টার্ন ইন্ডিয়ান দুটোই আছে। ট্রেন ছাড়তে এখনো মিনিট 25 দেরি। আমাদের 2টো লোয়ার 1টা আপার পড়েছে। এই ট্রেনটির ব্যাপারে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই আপনাদের। ট্রেনটি প্রত্যেক শুক্রবার শিয়ালদা থেকে ছাড়ে রাত 11:40-এ। পরের দিন 11:45-এ গিয়ে জলপাইগুড়ি রোডে পৌঁছয়। এটা ডুয়ার্সে যাওয়ার জন্যও ভালো, পাহাড়ে যাওয়ার জন্যও ভালো, কারণ এনজেপি এবং জলপাইগুড়ি রোড দুটোকেই টাচ করে। আর স্টপেজেসের ব্যাপারে একটু আপনাদের বলে দিই এবং কোচ কনফিগারেশনটাও বলে দিই। টোটালে এই ট্রেনটিতে 15টা থার্ড এসি কোচ আছে, স্লিপার কোচ 3টে, প্যান্ট্রি কার আছে। এটা একটা বিরাট সুবিধে, যদিও রাত্রিবেলা খুব একটা কিছু প্রয়োজন পড়বে না, বাট সকালের ব্রেকফাস্টে কাজে লাগলেও লাগতে পারে। আর কোন কোন স্টপেজ হয়ে যায় সেটা এই মোবাইলের স্ক্রিনের সাহায্যে আপনাদের একটু বলে দিই। প্রথমে শিয়ালদা থেকে ছাড়ার পর নৈহাটি জাংশন, রানাঘাট, কৃষ্ণনগর সিটি জাংশন, বহরমপুর কোর্ট, আজিমগঞ্জ জাংশন, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা জাংশন, মালদা টাউন, শামসি, বারসই, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি রোড হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে কাল সকাল 10:10-এ। নিউ জলপাইগুড়িতে এই ট্রেনটির 10 মিনিট স্টপ আছে। আর আরেকটা যেটা, এই ট্রেনের আপনারা সবাই জানেন নসিপুর রেল ব্রিজ হয়ে যেহেতু যায়, তাই প্রায় 20-21 কিলোমিটার ডিস্টেন্সও সেভ হয়, ঠিক ততটাই
টাইমও সেভ হয়। যদিও মাঝরাতে যেহেতু ক্রস করবে সেটা আলাদা করে আর দেখাবার সুযোগ পাবো না। শিয়ালদা থেকে এনজেপির মধ্যে এই 10.5 ঘন্টার যে আমরা জার্নি করব তার জন্য থার্ড এসিতে ভাড়া পড়েছে 1025 টাকা। যদি এটাই স্লিপারে যেতাম তাহলে 385 টাকা খরচ পড়তো। বাজে এখন সকাল 9টা মতো। আমাদের ট্রেন আলুয়াবাড়ি রোডে ঢুকবে আর কিছুক্ষণ পরেই। আমাদের ট্রেনের অন টাইম পারফরমেন্স কিন্তু ভালোই বলতে হয়। মনে হচ্ছে 10টা, 10:15টার মধ্যে আমরা এনজেপি পৌঁছে যাব। ট্রেনটির একটাই দুর্বলতা মনে হলো, সেটা হচ্ছে অসম্ভব জার্ক ফিল হচ্ছিল সারাটা রাত জুড়ে। যখনই ট্রেনটি কোথাও থামছে একদম বাঁ দিকের মানুষ ডান দিকে এসে যাওয়ার মতো উপক্রম। তবে তার বাদে ট্রেনের সার্ভিস, পরিষ্কার পরিচ্ছন্নতা, কোচের কন্ডিশন সব দিকেই ভালো। আশপাশটা দেখলে বুঝতে পারবেন এখন অত্যন্ত মেঘলা আবহাওয়া। আজকে আমরা পাহাড়ে বৃষ্টিও পেতে পারি। দার্জিলিং মূল টাউনে দেখাচ্ছে আগামী 2-3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। এখন দার্জিলিং এর টেম্পারেচার মোটামুটি রাত্রিবেলা 10 ডিগ্রিতে নামছে। আরেকটা জিনিসও বলে রাখি, সেটা হচ্ছে আমরা যে এখন শিলিগুড়িতে যাব, আমি তাই দেখছিলাম কতটা তফাৎ। কলকাতায় এখন ডে টেম্পারেচার 33-34-এ উঠে যাচ্ছে, কিন্তু শিলিগুড়িতে কিন্তু এখনো ডে টেম্পারেচার অ্যারাউন্ড 26 আর রাত্রিবেলা 18-19 ডিগ্রি মতো হচ্ছে। মানে তুলনামূলকভাবে শিলিগুড়িতে এখনো কিন্তু হালকা একটা ঠান্ডার আমেজ আছে। আর এই দেখুন কথা বলতে বলতেই চা বাগানো শুরু হয়ে গেল। আমাদের এবারের নর্থ বেঙ্গল ভ্রমণের প্রথম দিনে আমরা থাকবো লামাহাটাতে। লামাহাটাতে গড়ে ওঠা একটি নতুন হোমস্টেতে আমরা আজকে গিয়ে থাকছি। কালকে আমরা থাকবো পেডংয়ে এবং থার্ড ডেতে আমরা থাকবো হচ্ছে একটি নতুন জায়গায় যেখানে আমি আগে কখনো যাইনি। সেটা হচ্ছে ডাবলিং বলে একটি জায়গা, কাফেরগাঁও লোলেগাঁওয়ের কাছে। তো এবার একটি পুরনো জায়গা যেটিতে আগে গেছি, থাকিনি যদিও, আমি লামাহাটা ভিত্তিক কখনো থাকিনি, দাওয়াই পানি, তিনচুলে, তাকদা এগুলোই থেকেছি। মানে এবার যে 3টে জায়গা আমি থাকবো সেই 3টে জায়গাতেই প্রথম আমার রাত্রি বাস করা হবে। পেডংয়েও আমার এর আগে কখনো রাতে থাকা হয়নি, সেম গোস ফর ডাবলিং। অনেক কিছু দেখানোর আছে, দেখি কিরম কি আবহাওয়া পাই। আমার কাছে নর্থ বেঙ্গল 2 মাস পরে আসা মানেও বেশ মনে হয় অনেকটা গ্যাপ, এত ভালো লাগে আসতে। এবং এখানের পরিবেশ, এখানের আকর্ষণটাই যেন এখনো অন্যরকম আমার কাছে। পৌঁছে গেলাম এনজেপিতে, ঘড়িতে বাজে প্রায় 10:30। ট্রেনটি মিনিট 10 লেট করেছে, তবে ওভারঅল যাত্রার অভিজ্ঞতা খুবই পজিটিভ। কিরম মেঘলা আবহাওয়া আশপাশে দেখতেই পাচ্ছেন, ভালো ঠান্ডা ঠান্ডা একটা ভাবও আছে কিন্তু শিলিগুড়িতে। এবার আর যাই হোক, 0 চান্সেস অফ কাঞ্চনজঙ্ঘা সাইটিং আর কি। তবে এবারের সিরিজটা তাদের জন্য করছি যারা এই মাসখানেক বা 2 মাসের মধ্যে উত্তরবঙ্গে আসবেন ভাবছেন। এই সময় সব পরীক্ষা শেষ, আবার ট্রেনের চাহিদা তুঙ্গে। আজকেই আস্তে আস্তে শুনলাম ইন্ডিগো এই যুদ্ধ পরিস্থিতির জন্য যে জ্বালানির দাম বেড়েছে, 425 টাকা করে ডোমেস্টিক সেক্টরে একটা অ্যাডিশনাল ফিজ নেবে। আপনার প্লেনের ভাড়া যাই হোক, পার পারসন 425 টাকা করে বাড়তি দিতে হবে। এনজেপি স্টেশনের এখন যা অবস্থা, কোথায় নামলাম, কোথায় বেরোতে হচ্ছে। সঙ্গে যাদের বয়স্ক লোকজন আছে আমার মতো, তাদের একবারে নাভিশ্বাস উঠে যায়। কিছু একটা ব্যবস্থা করা উচিত, বা কোনো গল্ফ কার্ট জাতীয় কিছু টাকা নিক, তাও মানুষকে এরমভাবে হ্যারাসমেন্ট করা। কোথায় হেঁটেই চলেছি প্রায় 8 কিলোমিটার হাঁটা। অদ্ভুত একটা ইনফ্রাস্ট্রাকচার। আমরা এনজেপি থেকে রওনা হলাম লামাহাটার দিকে। লামাহাটা কম বেশি যদি আমরা ভায়া কার্শিয়াং যাই, এই 80 কিলোমিটার মতো। সড়ক পথে সময় নিয়ে নিতে পারে 3 থেকে 3.5 ঘন্টা। তুলনামূলকভাবে একটা শর্টার রুট আছে, NH10 হয়ে যদি কেউ যান সেক্ষেত্রে কিলোমিটার 10 কম পড়ে। তবে আমি এই রিসেন্টলি যখন তিনচুলের দিকটা এলাম, পরপর 2বার ওই রাস্তা দিয়েই এসছি, তাই ভাবলাম ফর আ চেঞ্জ এবার কার্শিয়াংয়ের রুটটা হয়ে যাওয়া যায়। কম বেশি যদি আপনারা ওয়ান সাইড ড্রপ নেন, 3,500 টাকা খরচ করতে পারে এরকম একটি সুইফট ডিজায়ার গাড়িতে। আর রাস্তার অবস্থা এখন কিছুটা এরকম, দেখুন খালিই আছে, খুব যে ভিড় আছে এনজেপির আশপাশে তা নয়।
আমরা এখন রওনা দিলাম, প্রায় ঘড়িতে বেজে গেছে 11টা। আমাদের একটা স্টপ দিয়ে মোটামুটি মনে হয় আমাদের হোমস্টে পৌঁছতে পৌঁছতে 2:30 তো বাজবেই। শিলিগুড়ির মানুষদের প্রতি আমার একটা অদ্ভুত রকম হিংসে হয়। প্রতিবার যখন শিলিগুড়ির টাউন ছাড়িয়ে চা বাগানগুলোকে বাঁদিকে রেখে ধীরে ধীরে পাহাড়ের দিকে এগোই, তখন ভাবি আমাদের ট্রেনে, বাসে, ফ্লাইটে করে শিলিগুড়ি এসে তারপর পাহাড়ে উঠতে হয়। শিলিগুড়িবাসীদের কতই মজা, দিনে 40 মিনিট ট্রাভেল করলেই পৌঁছে যেতে পারেন স্বপ্নের পাহাড়ে। আমাদের সে সুযোগটা হলো না এ জন্মে। এই যেরকম একটু আগে বললাম, ঠিক শহর থেকে 30 মিনিট আমরা সেই ম্যাজিক্যাল টার্নটা নিয়ে ধীরে ধীরে উঠতে থাকলাম পাহাড়ের দিকে। আমরা যেদিন পাহাড়মুখী হলাম সেদিন পাহাড়ের খানিক মন খারাপ ছিল। বড্ড কুয়াশাচ্ছন্ন এবং মেঘলা পরিবেশ ছিল গোটা উত্তরবঙ্গ জুড়ে। আমরা ফিরে আসার পর হঠাৎ আনন্দবাজার পত্রিকায় দেখলাম 2 দিন নাকি ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। সবটাই ভাগ্যের ব্যাপার। তবে এবছরের শুরুর দিকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখে নিয়েছি দার্জিলিং থেকে, তাই এবার কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও খুব একটা মন খারাপ হওয়ার কথা ছিল না। পাহাড়ি পথ বেয়ে এগোতে থাকলাম। আপনাদের চোখ থাকুক সামনে স্ক্রিনে, অদ্ভুত কিছু দৃশ্য এই মোবাইলে ক্যাপচার করতে পেরেছি যেগুলো আপনাদের দেখাতে চাই। এই রুট সবার চেনা। রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে আমরা এগোচ্ছিলাম জোরবাংলোর দিকে। জোরবাংলো থেকে ডান দিকে আমরা ভেঙে যাচ্ছিলাম লামাহাটার দিকে। যেরকম একটু আগেই বললাম, চাইলে আপনারা NH10 হয়ে উঠতে পারেন, তাতে সময় খানিকটা বাঁচবে। এই হোমস্টেটার অবস্থান লামাহাটা এবং তিনচুলের মাঝামাঝি একটি জায়গায়, তাই NH10 হয়ে গেলেই বোধহয় সময়টা কম নেবে। বাট এই রাস্তাটাকে এত ভালোবাসি বারবার দার্জিলিং গিয়ে, তাই যখন দুটো অপশান দেখি উঠবার, তখন মন যেন সবসময় সায় দেয় যে না, কার্শিয়াং হয়েই ওঠা যাক। এই রাস্তার সৌন্দর্য সত্যি অতুলনীয়। আক্ষরিক অর্থেই আমরা মেঘের দেশে প্রবেশ করে গিয়েছি। আশপাশটা পুরো মেঘে ঢাকা। এই আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্টের এর আগের বারই যখন এসছিলাম, আশপাশের সমতল, অন্যান্য পাহাড়, নদী কত ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। আর এখন আশপাশটা দেখুন, শুধু শুধু সাদা ধোঁয়ার মতো মেঘ আমাদের দিকে এগিয়ে আসছে। আশপাশে কিচ্ছুটা দেখা যাচ্ছে না, মিষ্টি, ফগি। তবে অবশ্যই আবহাওয়া ভীষণ ভীষণ মনোরম, দুর্দান্ত লাগছে। এই নিউ সারাঙ্গি বলে একটি এখানে রেস্তোরাঁ আছে। আগেরবার যখন দার্জিলিং এলাম তখন এখানে থেমেছিলাম, খাবার খেয়ে খুব ভালো লেগেছে। আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্টের ঠিক ওপরেই এই সারাঙ্গি বলে জায়গাটা। ওনাদের সিট আউট এরিয়াগুলো খুব কোজি এবং কমফোর্টেবল। এখানে খানিকক্ষণ দাঁড়াবো, ব্রেক নেব। এবার আর মার্গারেটস ডেকে থামছি না। আশপাশের পরিবেশ দেখুন, শুধু পাহাড়ে ঘেরা, চা বাগানে ঘেরা, দুর্দান্ত লাগছে। ওনাদের এই সিট আউট এরিয়াটার কথা বলছিলাম, অপূর্ব সুন্দর, অপূর্ব, একদম ছবির মতো এই জায়গাটা। এত সুন্দর লেগেছিল আগেরবার এসে। আগেরবার তো আশপাশের আবহাওয়া অনেক ঝকঝকে ছিল, এবার তেমনটা নয়। কেমন লাগলো আপনাদেরও জানান। আমরা এই একটু নুডলস, মোমো, চা, কফি এইসব খেয়ে শরীরকে একটু তরতাজা করে তুলছি। তারপর আরও এখান থেকে 1.5 ঘন্টা জার্নি বাকি। আপনারা যারা সেবকের রাস্তা হয়ে উঠবেন, ওখান থেকে তিস্তা বাজার হয়ে ওঠা যায়, একটু দূরত্ব কম পড়ে। বাট আমার সামহাও এই রোহিণীর রাস্তার প্রতি একটা অন্যরকম দুর্বলতা আছে। পাহাড়ে এলে একবারও কার্শিয়াং দেখবো না, টুং দেখবো না, সোনাদা দেখবো না, এগুলো একটা ইমোশন, বুঝতে পারছেন তো। এসে গেল চিকেন মোমো আর গরম গরম কফি। এই মনোরম আবহাওয়াতে কি যে ভালো লাগছে। এনাদের খাবারও যেরকম ভালো, প্রতিটি মানুষ যারা এই রেস্তোরাঁটি চালায়, 2জন মহিলা প্রাইমারিলি, তাদের ব্যবহার ভীষণ ভালো।
এবং আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি খাবার বানিয়ে দেয়। মানে মূলত পাহাড়ে ওঠার সময় লোকে চায় যত কম সময় দাঁড়াতে হয়। আমাদেরই ধরুন এখান থেকে আরও 1 ঘন্টা 45 মিনিট নেবে যদি ননস্টপ যাই আমাদের হোমস্টে অবধি, তো সবাই চায় তাড়াতাড়ি খাবার হয়ে যাক এবং সুস্বাদু খাবার হোক। অবশ্যই আসবেন, এটা কোনো কোলাবোরেশন নয় বা কোনো প্রমোশন নয়, বাট সত্যি পরপর দুবার এলাম, দুবার খেলাম, ভালো লেগেছে। লোককে রেকমেন্ড করবার মতো এখানের ব্যবস্থাপনা। ব্রেকফাস্ট শেষ করে আবারও এগিয়ে চলবার পালা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পাহাড়ে এলে বা বলা উচিত উত্তরবঙ্গ সিকিমে এলে খানিকটা মেঘ কুয়াশার খেলা হবে না এও কি সম্ভব? তবে এবার যেরকম ঘন কুয়াশার চাদরে গোটা উত্তরবঙ্গর পাহাড়গুলিকে মোড়া দেখলাম, তা আমার এই লাস্ট 4-5 বছর আসার অভিজ্ঞতায় বোধহয় প্রথম। এতটাই ঘন কুয়াশা ছিল আমরা যখন গেছিলাম, আপনারা রিলেট করতে পারবেন যারা এই সময় গেছিলেন, যে এক এক সময় গাড়ি চালাতে অসুবিধে হচ্ছিল। কিছু গাড়ি দেখলাম হ্যাজার্ড লাইট অন করে তাদের যাত্রাপথে এগোচ্ছে। সত্যিই এতটা ঘন কুয়াশা, আমার মনে হয় আমরা মোবাইল ক্যামেরায় যেটুকু যা তুলে ধরতে পেরেছি তার থেকেও বোধহয় চাক্ষুষ কুয়াশার ঘনত্ব অনেক বেশি লাগছিল। তবে ওই বারবারই বলছি, এই এক পশলা বৃষ্টি, ঘন কুয়াশা, পাহাড়ের আঁকাবাঁকা পথ, এর জন্যই তো আসা, নইলে তো 2 ঘন্টা নিচে শিলিগুড়ি ভালো ছিল। এইটুকু অস্বস্তি বা এইটুকু ভয় এই কিছু হতে পারে, এইটা নিয়েই এগিয়ে চলা আমাদের। তবে হ্যাঁ, যে জিনিসটা এবার পাহাড়ে গিয়ে বারবার পেয়েছিলাম এবং আগামী গরমের ছুটিতে যারা যাবেন তারা 2-3টে জিনিস একটু সঙ্গে রেখে দেবেন। একটা হচ্ছে ছোট রিচার্জেবল টর্চ কিংবা ব্যাটারি অপারেটেড টর্চ। দ্বিতীয় জিনিসটা হচ্ছে একটি 20,000 মিলি অ্যাম্পায়ার আওয়ারের পাওয়ার ব্যাংক, কারণ এই রকম পরিস্থিতি হলে পাওয়ার কাট যে হবে এ আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। প্রায় 4.5 ঘন্টা লেগে গেল ব্রেক টেক দিয়ে। আজকে এত ঘন কুয়াশার মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলছিল, ন্যাচারালি খুব হাই স্পিডে চালানো সম্ভব ছিল না। আবার দেখুন কীরকম প্রকৃতির খামখেয়ালি, একটু আগে ওরকম ঘন কুয়াশা ছিল, মাঝে আবার একটু বৃষ্টি পেলাম, একটু আগে অবধি রোদ ছিল, আবার দেখছি এখানটা মেঘলা হয়ে যাচ্ছে। মানে কী রকম ওয়েদার যদি জিজ্ঞেস করেন কিছুই বলতে পারবো না। এটুকুই বলতে পারবো যে ভিজিবিলিটি খুব খুব পুয়ার, মানে যেখানগুলো সূর্যের দেখা মিলছে সেখানেও আশপাশের পাহাড় প্রায় দেখাই যাচ্ছে না। আমরা লামাহাটায় প্রবেশ করে যাচ্ছি। লামাহাটা ইকো পার্কে আজকে যেতে পারবো না, কারণ আজকে এখনই প্রায় 3টে বাজতে যায়, না লাঞ্চ হয়েছে না হোটেলে চেক ইন করতে পেরেছি। দেখি কাল সকালে সুযোগ হলে অবশ্যই আপনাদের ঘুরে দেখাবো। লামাহাটা আমার বহুবার আসা, তবে এই প্রথম যেরকম সকালেই বলছিলাম লামাহাটা কেন্দ্রিক কোথাও থাকবার সুযোগ হচ্ছে। এই আমাদের সামনে লামাহাটা ক্যাফে আর লামাহাটা ইকো পার্ক, পৌঁছেই গেলাম। এখন ঘড়িতে বাজে 3:05। এখানেও মেঘলা করে আছে। এই হচ্ছে আজকে আমাদের থাকবার জায়গা। প্রপার লামাহাটার থেকে 2.5 কিলোমিটার আগে, মানে লামাহাটা এবং পেশক গুম্বাদারার মাঝামাঝি এই হোমস্টেটির নাম হচ্ছে K2 ভিউ রিট্রিট। এইরকম কিছুটা বাইরে থেকে দেখতে। নিচে একটা দোকান আছে, এখানে বাঙালি খাবারও বিক্রি হয়, টুকটাক স্ন্যাক্স আইটেম। আচ্ছা, এটা হচ্ছে হোমস্টেটার ভিতরের অংশ। এই হোমস্টেটায় টোটালে 8টা রুম আছে। আজকে ধরুন প্রায় 3:30 বেজে গেছে, আমাদের এর বেশি কিছু প্রয়োজন নেই। নিচে 4টে রুম, এই দিকের রুমগুলো ভিউ রুম, এগুলো খানিকটা ব্লকড আর কি। আপনাদের একটু বারান্দা থেকে আশপাশটা দেখাই। এখানে আবার আজকে কার্শিয়াংয়ের ওখানেও দেখছিলাম একটা পাওয়ার সাপ্লাইয়ের একটু প্রবলেম চলছে, তো এখানেও সব লাইট জ্বলছে না আনফর্চুনেটলি। সামনে এটা কিছুটা এরকম লাগছে, ওদিকে গুম্বাদারা ভিউ পয়েন্ট এবং কালিম্পংয়ের পাহাড় দেখা যাচ্ছে। নিচটা বেশ জমজমাট, আর এখানে এখন টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি মতো। সুন্দর ছোট কোজি একটা হোমস্টে, বাজেট হোমস্টে। আশপাশে প্রচুর খাবার দোকান আছে। এই প্রপার্টিটার নিচেই একটা খাবার দোকান আছে। আমরা
আপার ফ্লোরটায় আছি, চলুন সেখানে নিয়ে যাই এবং কি দেখতে পাচ্ছি আপনাদের দেখাই। এই প্রপার্টির একটা ভিউ রুম আপনাদের দেখাই। এখানে মোটামুটি 3 জন বড় মানুষ অ্যাকোমোডেটেড হতে পারবেন। পাওয়ার সাপ্লাই নেই, তাই আপাতত ঘরের এই আর্টিফিশিয়াল লাইটিং ছাড়া যা ভিউ বা যা দেখতে পাচ্ছি সেটাই দেখাই। ভিউটা সত্যিই খুব সুন্দর। সামনে চা বাগান, গুম্বাদারার ভিউ পয়েন্ট, কালিম্পংয়ের পাহাড়, এমনকি কাঞ্চনজঙ্ঘার ভিউও পাবেন আপনারা এই দিক থেকেই। এখন যদিও তার এই মরশুমে কোনো সুযোগ নেই। অ্যামিনিটিস বলতে এখানে 4টে চেয়ার দিয়ে একটা টেবিল আছে, এদিকে একটা টিভি আছে, লাগেজ রাখবার জায়গা আছে, আর এদিকে আছে হচ্ছে এই রুমটির সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটাও অনেকটা বড়, গিজার, ওয়েস্টার্ন টয়লেট সমস্ত কিছু পাবেন। রুমটা এইরকমই ছিমছাম, আর হ্যাঁ, ইলেকট্রিক কেটেলের ওনারা ব্যবস্থাপনা রেখেছেন, কাঁচের গ্লাস, জাগ টাগ এগুলো ওনারা সবই দিয়েছেন। আর ফ্রেশ টাওয়েলস পাবেন। আর যেহেতু একেবারেই নতুন, যে কোনো লিনেন্স বা পিলো যা দেখছেন সেই সমস্ত কিছুই কিন্তু নতুনের মতো আছে। এই ঘরে 2টি চার্জিং পয়েন্ট আছে এবং সাজগোজের জন্য এখানে একটি ছোট আয়না পাবেন। আর বারবারই বলছি, যেহেতু ভিউটা খুব সুন্দর, এই জানলায় বসে বাইরের দিকে তাকালে কিন্তু দিনের অনেকটা সময় আপনাদের স্বাচ্ছন্দ্যে কেটে যাবে। এটা তো একটা রুম গেল, এর বাদেও কিন্তু এই ফার্স্ট ফ্লোরে ওপরে উঠে এসে একটা সুন্দর বসবার জায়গা আছে, সোফা সেট দিয়ে সাজানো। এখানটাও আলো দেওয়া, এবং আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে এখানের সমস্ত জায়গায় প্রপার লাইটসগুলো জ্বলছে না। এটা হচ্ছে কমন লবি এরিয়াটা। প্রতিটা রুমের সঙ্গেই বলতে পারেন সবারই অ্যাক্সেস আছে, এরকম একটা ব্যালকানি। এদিকে একটা সেমি ভিউ রুম আছে, দাদা বললেন এদিক থেকে কাঞ্চনজঙ্ঘার কিছুটা ভিউ দেখা যায়। এখানেও তাই, 4জন থেকে 3 জন বড় মানুষ অনায়াসে থাকতে পারবেন। এবং এই যে রুমটি দেখছেন এটাই আমরা থাকছি, এটা কমপ্লিট সাজানো আছে। এখানে ওনারা প্রতিটি গেস্টকে কিন্তু এরকম একটি কিট দেবেন, যেটা আমার মনে হয় খুব দরকারি জিনিস। এবং এই সাজেশনগুলো কিন্তু আমি দাদাদের দিয়েছি যখন ওনারা কোলাবোরেশন বা প্রমোশনের জন্য যোগাযোগ করেন, তখন আমি কিছু জিনিস বলেছিলাম, তার মধ্যে এই কিটটা। এতে আপনারা টুথব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান সব পাবেন, বাড়ি থেকে কিছু আনবার প্রয়োজন পড়বে না। ফ্রেশ টাওয়েল আছে। বেড রানার জিনিসটাও আমার সাজেস্ট করা, আমার এই জিনিসটা খুব ভালো লাগে হোটেলের সাজসজ্জায়। এখানে যেরকম বললাম ইলেকট্রিক কেটেল তো আছেই, এবং প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের বটলও ওনারা দিয়েছেন কিছু। এইরকম রুমটার সাজসজ্জা। এদিকে টিভি আছে, সামনে একটা এরকম ছোট টেবিল চেয়ারের সঙ্গে বসবার জন্য। এই রুমে লাইট জ্বলছে আপাতত, একটা লাইট, অন্যান্য লাইটগুলো এলে বিকেলে আরেকবার আপনাদের দেখাবো। আর এখানের ওয়াশরুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুমটির ওয়াশরুম। এটাও পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যেহেতু নতুন আলাদা করে আর বলছি না যে ঠিকঠাক অবস্থায় আছে। এটা আরেকটা ঘর, আয়তনে একটু ছোট। এগুলোর মানে ভিউটা একই রকম। আমি যে পাশের রুমটা দেখালাম এটা বরং আরও একটু কাছে, পাহাড়টা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর নিয়ে যাই চলুন আপনাদের কমন বারান্দাটায়। এই বারান্দা থেকে কিন্তু চারিদিকটা বেশ খোলা, ভাল লাগছে এখানে বেশ বসলে, স্পেসিফিক্যালি এই কর্নারটা থেকে। পাশের পাহাড় সবুজে মোড়া, দারুণ লাগছে দেখতে। আপনাদের এই হোমস্টেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি তো এই জানলার পাশ থেকে সরতেই পাচ্ছি না। এরকম জানলা থেকে গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, সবুজ পাহাড় দেখা যাচ্ছে। কোজি, জানেন হোমস্টেটায় আর কিছু থাকুক না থাকুক, হয়তো বিরাট কিছু লাক্সারি নেই,
বাট দ্য হোমস্টে ফিলস ভেরি কোজি অ্যান্ড ফ্রেশ, যেটা এই হোমস্টেটার আমি বলবো সব থেকে বড় প্লাস পয়েন্ট। এখানে ওনারা এখন যে ইনগরেশন করেছেন ভিউ রুম যেগুলো, সেগুলো মোটামুটি 1500 পার নাইট করে চার্জ করছে পার পারসন, তাতে 4 বেলার খাবার ধরা। তবে অবশ্যই আমার ভিডিও দেখে যারা যোগাযোগ করবেন এর ওপর একটা ভালো হেলদি ডিসকাউন্ট পাবেন। সেটা কত সেটা ফোন করলে ওনারা বলে দেবেন, সিজন টু সিজন নির্ভর করবে অ্যামাউন্টটা, বাট ধরে চলতে পারেন 1300 থেকে 1500 টাকার মধ্যে আপনাদের এখানে 4 বেলার খাবার নিয়ে লজিং হয়ে যাবে। এখানে যারা এসে থাকবেন শুধু লামাহাটা ইকো পার্ক বলে নয়, সামনে গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখতে পারবেন, পেশকের টি এস্টেট দেখতে পারবেন, ছোটা মাংবা বড়া মাংবা যেতে পারবেন অরেঞ্জের সিজনে এলে, আর তাকদার দিকটা তো আছেই, বহু কিছু দেখবার আছে। আপনারা চাইলে তিস্তা বাজারের দিকটা হয়ে কালিম্পংয়ের সাইট সিইংও করে চলে আসতে পারেন যদি দুদিন এখানে থাকেন। সেন্ট্রালি সিচুয়েটেড, না লামাহাটা না পেশক না গুম্বাদারা, মাঝামাঝি একটি জায়গা। যদিও আমাদের যে হোমস্টের ওনার তিনি বলছিলেন যে এই জায়গাটিকে ওনারা আক্ষরিক অর্থে লামাহাটার মধ্যে বলে, তবে এটা বলে রাখছি যারা লামাহাটা ভিত্তিক থাকতে চাইছেন তাদের কিন্তু এটা একটু দূর পড়বে, পায়ে হাঁটা একেবারেই নয়, গাড়িতে মিনিট 3-4 দূরত্ব আছে লামাহাটা ইকো পার্কটা এখান থেকে। ভালো দিক খারাপ দিক সবই বললাম। দেখুন, প্রথম কথা যেটা হচ্ছে, এটা তো কোনো রিসর্ট নয়, এটাকে সামিট এনিগমা বা এসবের সঙ্গে তুলনা করলে খুব বোকামো হবে। সেখানে ঘরের ভাড়াই দিনে 6000 টাকা, এখানে দুজন কাপেল যদি এসে থাকেন মানে রুম শেয়ার করে, তাহলে ধরুন আপনাদের 4 জন মিলে থাকার খরচ হয়তো 5000 টাকায় হয়ে যাবে, যেখানে ওখানে একটা রুমই হয় না, খাওয়া তো পরের বিষয়। যদি মনে হয় আপনি হোমস্টেতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এখানে এসে থাকতে চান, আমার দায়িত্ব ছিল আপনাদের সামনে তুলে ধরবার। হামসাফার এক্সপ্রেস দেখালাম, নতুন একটা হোমস্টে দেখালাম, এবার পালা এখানের খাওয়া দাওয়ার আঙ্গিকটা আপনাদের সামনে তুলে ধরবার। আমাদের ফ্লোরটা থেকে একটা ফ্লোর উপরে উঠে এসে ওনাদের এরকম সুন্দর একটা ছাদ আছে, বাহ, এটা একটা দারুণ জিনিস। আর এখানে ভিতরে বসে খাওয়ার জায়গা, ছাদটা দুর্দান্ত, বাড়ির ছাদের মতোই লাগছে একদম, কি অসাধারণ। আশপাশটা খোলা, হাওয়া খেলছে, আহা, দুর্দান্ত দুর্দান্ত। ছাদে বসেই তো মানুষের সময় কেটে যাবে। আর এনাদের ব্যানারটা আপনাদের একটু কাছ থেকে দেখাই, নাম্বারগুলো ভালো করে নোট করে নিন আর অ্যামিনিটিসগুলো পড়ুন। 360 ডিগ্রি ভিউ রুমস, কোজি উডেন ইন্টিরিয়ার্স, প্রাইভেট ব্যালকনি উইথ আ মাউন্টেন ভিউ, বনফায়ার বারবিকিউ ওনারা অ্যাডেড কস্টে করিয়ে থাকেন, লোকাল কুইজিন ডাইনিং আছে এবং পার্কিং ফেসিলিটি আছে। এটা আমাকে বহু লোক জানেন, বাইক বা গাড়ি নিয়ে এলে রাখতে পারবো কি, ইয়েস, এইখানে অ্যাটলিস্ট সেটা পাবেন। আরও ওয়াটারের ডিসপেন্সার আছে দেখছি, ওয়াইফাইও আছে, অনেকগুলো জিনিস। আর এইটা হচ্ছে ওনাদের ভিতরের সিটিং সেকশন, এইরকম কিছুটা টেবিল চেয়ার দিয়ে ওনারা সাজিয়েছেন। এখানে আবার একটা আয়না দেখছি সামনে। ছাদটা আমার সব থেকে ভালো লেগেছে, দুর্দান্ত। বেশ সুন্দর কাঁসার থালায় ওনারা খাবার অ্যারেঞ্জ করেছেন। এটাকে লাঞ্চ বলবো না ইভিনিং স্ন্যাক্স বলবো জানি না, কারণ 4টে বেজে গেছে। জোকস অ্যাপার্ট, আজকে আমাদের মেনুতে কি আছে একটু দেখিয়ে দিই। সাদা ভাত, স্যালাড, আলু ভাজা, একটা সয়াবিনের তরকারি আছে, স্কোয়াশের তরকারি আছে, আর মাছ আছে। একটা জিনিস বলে রাখি, আপনি মাছ নেবেন, ডিম নেবেন, চিকেন নেবেন, সেটা ওনাদের জানাবেন, ওনারা সেই অনুযায়ী কাস্টমাইজ করে দিতে পারে মেনুটা। যারা 2 দিন থাকবেন বললেন এখানে, একদিন ওনারা ডিম অফার করে, একদিন মাছ অফার করে, বাট আপনার যদি মনে হয় আপনি 2 দিনই চিকেন খেতে চান, সেটা ওনাদের বললে ওনারা করে দিতে পারে। এই কাস্টমাইজেশনের জায়গাগুলো আছে। আর এছাড়া আছে হচ্ছে ফ্রেশলি তৈরি করা পাঁপড় ভাজা, এখানে আছে চাটনি, ডাল তো আছেই, নুন টুন, স্যালাড ট্যালাড দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন ওনারা। চলুন খেয়ে নিই, অনেক বেলা হয়েছে। যত সন্ধে বাড়ছে এখানে ঠান্ডাও পাল্লা দিয়ে বাড়ছে। এখন তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি, মনে হচ্ছে রাতে হিটার লাগলেও লাগতে পারে। এখানে ইভিনিং স্ন্যাক্স হিসেবে ওনারা ওই ভেজ পাকোড়া, কফি সার্ভ করে দিয়ে গেলেন। এরপরে ওনারা
বারবিকিউয়ের একটা অ্যারেঞ্জমেন্ট রেখেছে, যদিও আজকে আমার একাই ননভেজ খাওয়া, তো জানি না কতটা সদ্গতি হবে। একটু দেখাই কি দিয়ে গেলেন ওনারা। এইরকম না, আমাদের এই রুমটায় স্পেসিফিক্যালি খুব সুন্দর একটা বসবার টেবিল চেয়ার আছে। তো ওনারা ভেজ পাকোড়া, কফি দিয়ে গেলেন। এই অত্যাধিক ঠান্ডার মধ্যে আমার পোশাক দেখেই বুঝতে পারছেন এই জিনিসটা খুব ভালো লাগবে। এরপর আমরা ছাদে যাব, ছাদে সম্ভবত ওনারা বারবিকিউটা করবে। এই প্রপার্টির সব থেকে সুন্দর আমার ছাদটাই লেগেছে। যখন আকাশ পরিষ্কার থাকে ওই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিরও খানিকটা সময়, তখন ওখানে কিন্তু খুব খুব ভালো লাগবে আপনাদের। এবং আরেকটা জিনিস বলে রাখি, যেটা তখন বলা হয়নি এবং যেটা একটা খুব খুব ভালো নিউজ, সেটা হচ্ছে এই প্রপার্টিটা পেট ফ্রেন্ডলি প্রপার্টি। দে আর ওয়েলকামিং পেটস ইন দিস প্রপার্টি। আপনারা যারা পেট পেরেন্টস, পেটদের নিয়ে নর্থ বেঙ্গলে আসতে চাইছেন, হদিশ পাচ্ছেন না কোথায় থাকা যায়, দুটো বিরাট সুবিধে। একটা হচ্ছে নিজেদের গাড়ি করে তো আসবেন অনেকেই, পার্কিং আছে ভিতরে বাইরে দু জায়গাতেই আছে, এবং সঙ্গে পেটদেরও আনতে পারবেন। তো সব দিকে ভালো। এবং এখানে একজন বাঙালি দিদি পুরো কিচেনটা দেখেন আর কি, তার হাতেরই রান্না খাচ্ছি, দুপুরেও যা খেয়েছি, সারাদিন যা খাবো ওনার তত্ত্বাবধানেই হচ্ছে। তো ঘরোয়া স্বাদটা পাচ্ছি এখানে, সব দিকে ভালো জানেন। মানে আপাতত মানে ফর দ্য প্রাইস যদি ভাবি, যদি এটা কেউ 1300, 1250, 1400 এই রেঞ্জে পান, খুব একটা গায়ে লাগবে না। বাইরের পরিবেশ দেখে আসি চলুন, কীরকম কি দেখা যাচ্ছে আশপাশটা। দোকান একটা দুটো এখনো খোলা আছে। বারান্দার এখানে কিছুটা এরকম লাগছে, উল্টো দিকে ছোট ছোট ঘর বাড়ি, নিচে দোকানপালা। আর ওই যে পাহাড়গুলো, সবুজ পাহাড়গুলো আপনাদের সকালে দেখাচ্ছিলাম, সেগুলোয় এরকম ছোট ছোট আলো জ্বলে গেছে ওই তিনচুলের দিকটা, এদিকে দেখা যাচ্ছে। দুপুরে তাড়াহুড়োর সময় রিসেপশনটা অতটা আপনাদের দেখানোর সুযোগ হয়নি। এই জায়গাটা কিন্তু ওনারা খুব সুন্দরভাবে সাজিয়েছেন। ওনাদের যেটা ব্র্যান্ডিং, কে2 ভিউ রিট্রিট, এখানে বেশ একটা ঝাড় আছে। পাওয়ার কাট ছিল, কতটা দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি জানি না। একটা ফ্লোর নিচে, আমাদের ওপরে ঠিক যেরকম ঘরগুলি দেখছেন একই। আর এখান থেকে রাস্তাটা আরো কাছ থেকে দেখা যাচ্ছে। এই দেখুন, রিসেপশন লেভেলেরই পাশে ওনাদের একটা খোলা ছাদ মতো জায়গা আছে, সেখানে ওনারা বারবিকিউর অ্যারেঞ্জমেন্টস করেছেন। দেখে আসি চলুন। বাহ, সন্ধেবেলায় ওনাদের বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট খুব ভালোই ছিল। শীতের আমেজে চিকেনটা মন্দ লাগলো না খেতে। আমাদের গোটা দিনের অভিজ্ঞতাকে যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে এটুকুই বলবো যে এখানে আপনারা আসুন, এখানের সুন্দর রুমগুলিতে থাকতে সঙ্গে পাবেন ভালো ঘরোয়া খাবার, দারুণ ভিউ, এবং বারবার যে জিনিসটা বলছিলাম, এই হোমস্টেটা ভীষণ সেন্ট্রালি সিচুয়েটেড। আজকে এই হোমস্টেটির বর্ণনা এবং এই ভিডিওটিও এবার একেবারে শেষ করবার পালা। আমাদের এই প্রথম দিনের অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমরা তো দারুণ এনজয় করেছিলাম, এবং স্পেসিফিক্যালি হামসাফার এক্সপ্রেসে প্রথমবার চড়ে মেঘে এবং কুয়াশায় ঢাকা উত্তরবঙ্গকে দেখে আমরা তিনজন কিন্তু প্রথম দিনটা দারুণ কাটিয়েছিলাম। আমাদের এই নর্থ বেঙ্গল ভ্রমণের গল্প চলতে থাকবে। পরবর্তী পর্বগুলিতে আমি আপনাদের নিয়ে যাব, কথা দিয়েছিলাম যেরম, পেডং এবং পারমিয়াক ভিলেজে, যে দুটি জায়গা সত্যি কথাই একেবারেই আমার চ্যানেলে আনএক্সপ্লোরড। যারা ফিরে আসতে চান এবং আগামী এপিসোডগুলোর নোটিফিকেশন মোবাইল স্ক্রিনে পেতে চান, তারা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আজকের কাজ দেখে যদি নতুন কিছু জানতে পারেন বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।